মানে কি আর বলবো, এই আচারটা এত বেশি আমি যে এই আচারের মতো আচার আমি এর আগে কখনোই খাইনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা তো অনেক ধরনের আচারই ট্রাই করে দেখেছো সারা জীবন। প্লিজ তোমরা জাস্ট পজ নিয়ে একটাবার এই আচারটা ট্রাই করো, আজকেই ট্রাই করো। কাঁচা আম থাকতে থাকতে তোমরা যদি এটা ট্রাই না করো, এমন একটা জিনিস মিস করবে যা আসলে বলার অপেক্ষা রাখে না। যাই হোক, সো এই যে আচারটা বানানোর জন্য প্রথমেই হচ্ছে আমি অনেকগুলো কাঁচা আম নিয়ে নিয়েছিলাম, সবগুলো ছিলে একদম ভালো মতো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আচার আমরা অনেকভাবে বানিয়ে থাকি, অনেক ধরনের মশলা ব্যবহার করে বানাই, কিন্তু স্বাভাবিক একদম সিম্পল ভাবে আচার বানানোর পর যে আচার বানানোর সময় আমরা দুনিয়ার সব মশলা ব্যবহার করে অনেক সময় আচার বানিয়ে থাকি, কিন্তু সিম্পল ভাবে একটা আচার বানানোর পর যে সেই আচার অন্য সব আচারকে টেক্কা দিতে পারে, সেটা যদি এই রেসিপিটা আমি না করতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না। আগে আমি ইউটিউবে নানা ধরনের ভিডিও দেখে থাকতাম, যেগুলোতে অনেক সময় আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আচার বানানোর সময় বিদেশিরা যারা আচার বানিয়ে থাকে তারা খুবই সহজ পদ্ধতি অবলম্বন করে। যেমন কোনো আম অথবা তেঁতুল অথবা বড়ই এগুলোর আচার বানানোর সময় সেই জিনিসগুলোকে শুধু ভিনেগার অথবা সুগার এগুলো দিয়ে ভিজিয়ে রাখে দিনের পর দিন। তো আমি সেগুলো দেখেই আজকের এই রেসিপিটা অনেকটা সেভাবেই শেয়ার করেছি তোমাদের সাথে, মানে একদম সহজ পন্থায়।
তো দেখতেই পাচ্ছ আমগুলো আমার কিভাবে পিস পিস করে কাটা শেষ। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে সেই কাঁচা আমগুলোকে ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছিলাম। লবণ দিয়ে কাঁচা আমগুলো সব মাখিয়ে নেওয়ার একটি বিশেষ কারণ হলো পানি ছাড়িয়ে নেওয়া, মানে হচ্ছে কাটা আমগুলো থেকে পানি সব ছাড়িয়ে নেওয়া। তো আমগুলো থেকে পানিগুলো যখন ঝরে যাবে তখন হচ্ছে তোমরা চাইলে একটুখানি টিস্যু দিয়ে আর একটু পানিটা মুছে নিয়ে শুকিয়ে নিতে পারো, আর তাছাড়া চাইলে একটু কাপড় দিয়েও মুছে নিতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তবে এখানে কিন্তু কোনো রোদ দেওয়ার ঝামেলা বা কোনো কিছুই নেই। অনেক সময় দেখা যায় যে অনেকে রোদ দেওয়ার ঝামেলা হবে বলে আচারই বানাতে চায় না, ভাবে যে এখন মানে আম কাটবো তারপর আবার রোদ দিব, কত ঝামেলা, কেন আচার বানাতে হবে, থাক বানানোর দরকার নেই। সো তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আজকের এই আচারের রেসিপিটা নিয়ে এসেছি। তো এই পর্যায়ে হচ্ছে আমি মশলা বানিয়ে নিব। এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম আদা কুচির সাথে আরও আমি নিয়ে নিয়েছিলাম রসুন, সেই সাথে আরও নিয়ে নিয়েছিলাম সরিষার সাথে আরও নিয়ে নিয়েছিলাম পাঁচফোড়ন ও কাঁচামরিচ। এই মশলাগুলো সব আমি একদম ভালো মতো ব্লেন্ড করে নিয়ে আসব। তো এই মশলাগুলোকে ভালো মতো ব্লেন্ড করতে করতে আমি তার মধ্যে বয়মে ভরে নিব আমের সব পিসগুলো, মানে কাঁচা আমের পিসগুলো। দেখতেই পাচ্ছ আমার সব কিছু ব্লেন্ড করা একদম কমপ্লিট, মানে মশলাগুলো। সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম শুকনো মরিচ কেটে রাখাগুলো, তারপর সেই সাথে আমি আরো দিয়ে দিয়েছিলাম রসুনের সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিয়েছিলাম 1 কাপ ভিনেগার, সেই সাথে আরো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি ও 1 কাপ সরিষার তেল। আরও দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর হচ্ছে 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো। এই পর্যায়ে এই মশলাগুলোকে সব ভালো মতো আমার মিক্স করে নিতে হবে। অবশ্যই মশলাগুলোকে ভালো মতো মিক্স করতে হবে, না হলে কিন্তু স্বাদটা একদমই ভালো হবে না। তো এই তো মশলাগুলো সব একসাথে ভালো মতো মিক্স করার পরে বয়মে রাখা যে আমের কাটা কাটা মানে হচ্ছে পিসগুলো ছিল সেগুলোতে একসাথে আমি ঢেলে দিব, ঢেলে ভালো মতো মিশিয়ে নিব। তো এই আচারটা বানানোর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই মশলাটা ঢালার পর বয়মের মুখ বন্ধ করে প্রায় 1 সপ্তাহের মতো ওভাবেই রেখে দিতে হবে। 1 সপ্তাহের আগে একদমই খোলা যাবে না। তো 1 সপ্তাহ পর থেকে তোমরা আচারটা খেতে পারবে, আর সেই সাথে পুরো বছর একদম সংরক্ষণ করতে পারবে। কোনো রকম কোনো পোকা টোকা কিচ্ছু ধরবে না। হঠাৎ একটুখানি রোদে দিতে পারো। যাই হোক, তো এটা অবশ্যই বাসায় ট্রাই করবে, কারণ এটার স্বাদের সাথে আসলে অন্য কোনো আচারের স্বাদের তুলনা হয় না। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলটিকে ফলো করে সবসময় পাশে থাকবে। আল্লাহ হাফেজ।